বৈদিক সাহিত্য দেখি, বেদের মধ্যে আমরা কিন্তু সিঁদুরকে পাই না। মেয়েদের জন্য সিঁদুর খুব অপরিহার্য, এটাও আমরা দেখি না কখনো। গৃহ্যসূত্র, যেটা আমরা স্মৃতিশাস্ত্র বলি, তার ভেতরেও কিন্তু সিঁদুর নেই। প্রশ্ন উঠতে পারে যে তখন কী রকম হতো বিয়েটা তাহলে কিসের উপর টিকে থাকতো, কী তার চিহ্ন ছিল? এই বসুধারাটা কোথা থেকে এলো? এই বসুধারা এসেছিল ভৃগু ঋষির স্ত্রী পুলোমার কাছ থেকে। ব্রহ্মা তখন বললেন, তোমার এই যে চোখের জল, বধূর যে চোখের জল, সেটা হবে, নাম হবে আজ থেকে বসুধারা। একদম বিবাহের দিনে প্রজ্বলিত হতো, মৃত্যুর সময় সেটা নির্বাপিত। মহাভারতের মধ্যে দেখছি দ্রৌপদী, তো তিনি কখনো কখনো সাজগোজ করে শখে তিনি সিঁদুর পরতেন। হিন্দু বিয়েতে বৈদিক যে নিয়ম, সেটি হলো সাদা ড্রেস পরতে হবে এবং কোনো স্টিচ থাকবে না। নমস্কার, মাইথোলজি বাই রেনেসার পডকাস্টের আরও একটা এপিসোডে আপনাদের স্বাগত। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব খুব সুন্দর একটা বিষয় নিয়ে, যেটা নিয়ে হাজার তর্ক বিতর্ক প্রশ্ন আছে। এক চিমটে সিঁদুর, বা হিন্দিতে যাকে বলে এক চুটকি সিঁদুর। সিঁদুর, হিন্দু বিয়ে এবং এই বিয়ের শাস্ত্রীয় ব্যাখ্যা এবং এখানে যে রিচুয়ালসগুলো ব্যবহার করা হয় সেগুলো কতটা শাস্ত্রসম্মত, আমাদের শাস্ত্র কী বলে, এটা কবে থেকে শুরু হয়েছে, এই সমস্ত কিছু নিয়ে। আর এটা বলার জন্য আজকে আমার পডকাস্টে যাকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি খুবই পরিচিত, যার লেখা আপনারা প্রচুর পড়েছেন, যাকে আপনারা দেখেছেন। আমার পডকাস্টে আমি স্বাগত জানাচ্ছি বিশিষ্ট লেখিকা এবং গবেষক ডক্টর পূর্বা সেনগুপ্তকে। পূর্বাদি, নমস্কার, কেমন আছেন? ভালো আছি। আপনি যে আমাদের সময় দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাকেও অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাই, এই টপিকটা আজকে বাছার সময় আপনার সঙ্গে আমার যখন আলোচনা হয়েছিল, এটা খুবই সেন্সিটিভ একটা টপিক, হয়তো এই টপিকটা অনেকের ভালো না লাগতে পারে, কিন্তু মাইথোলজি বাই রেনেসায় আমরা সবগুলো দিকই তুলে ধরছি। সেখানে মেয়েদেরও বলার অধিকার রয়েছে এবং একজন মহিলা হিসেবে সেই অধিকারের জায়গাটাকে আরও তুলে ধরা আমার কর্তব্য বলে মনে করি। আমি প্রথম প্রশ্ন আপনার কাছে রাখবো যে হিন্দু বিয়েতে এই সিঁদুর কতটা মূল্যবান? অ্যাকচুয়ালি বর্তমানে হিন্দু বিয়েতে সিঁদুর দান একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বিয়ে রিচুয়ালসের ভেতরে। কিন্তু আমরা দেখি যে সমারোহ করে বিবাহ হয় এবং বিয়ের পর সিঁদুরদান হয়। সিঁদুরদান নিয়ে অনেক মানে আবেগ দেখানো হয়, কিন্তু পরবর্তীকালে মেয়েরা অনেক সময় সিঁদুর পরেন না। এই দুটো নিয়েই কিন্তু একটা সমালোচনার ক্ষেত্র থাকে। বাস্তবে কি সিঁদুর আর নারী দুটোই একদম সমার্থক হয়ে যায়? নারী মানেই সিঁদুর, সিঁদুর মানেই নারী, তাই না? সিঁদুর কি খুব অপরিহার্য নারীর পক্ষে? সিঁদুর এলো কবে থেকে? আমরা যদি বৈদিক সাহিত্য দেখি, বেদের মধ্যে আমরা কিন্তু সিঁদুরকে পাই না। সিঁদুর নেই, একদমই সিঁদুর নেই। সিঁদুর দান আমরা পাই না কখনো। মেয়েদের জন্য সিঁদুর খুব অপরিহার্য, এটাও আমরা দেখি না কখনো। কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে এই সিঁদুর ব্যাপারটিকে আমরা দেখতে পাই এবং যখন আমরা দেখি, এমনকি গৃহ্যসূত্র, যেটা আমরা স্মৃতিশাস্ত্র বলি, তার ভেতরেও কিন্তু সিঁদুর নেই। পরবর্তীকালে যখন আমরা দেখছি, পুরাণে আসছি, তখন একটা মিশ্র একটা অভিব্যক্তি দেখতে পাচ্ছি পুরাণের পাতাতে। কখনো কখনো সিঁদুর আছে, কখনো কখনো নেই। আচ্ছা, নেইও না, নেই। তাহলে প্রশ্ন উঠতে পারে যে তখন কী রকম হতো বিয়েটা তাহলে
কিসের উপর টিকে থাকতো, কি তার চিহ্ন ছিল। আমরা যেহেতু বিয়ের মরশুম, সুতরাং এই একটা কাহিনী বলতেই পারি, ছোট্ট পুরাণের গল্প। সেটা হচ্ছে ভৃগু ঋষি পুলোমার গল্প। আমরা জানি বিয়ের দিনকে আমরা বসুধারা দিই, বাড়িতে একটা সিঁদুর দিয়েই সেটা দেওয়া হয়। এই বসুধারাটা কোথা থেকে এলো? এই বসুধারা এসেছিল ওই ভৃগু ঋষির স্ত্রী পুলোমার কাছ থেকে। পুলোমা খুব আকাশ দেখতে ভালোবাসতেন। তার অ্যাস্ট্রোনমি খুব ভালো লাগতো। রাত্রেবেলা সে ঘন আকাশ তাকিয়ে থাকতো। তো তার বাবা আর একজন ঋষি তাকে একদিন তিরস্কার করেছিলেন যে তুমি যদি আমার কথা না শোনো, এরকম রাতের অন্ধকারে তুমি যদি জেগে থাকো, তাহলে তোমার সাথে রাক্ষসের বিয়ে দেবো, সেই রাক্ষসের নামও হবে পুলোমা। তিনি জানতেন না অদৃশ্যচারী হয়ে ময়দানবের ছেলে পুলোমা সেখানে দাঁড়িয়েছিল। সে ভাবল ঋষি বোধহয় তাকে সম্প্রদান করলেন পুলোমাকে। এবার যখন ভৃগু ঋষির সাথে তার বিয়ে হলো, ওই রাক্ষস পুলোমা সেটা মেনে নিতে পারল না। সে বারংবার সেই ঋষি পত্নী পুলোমাকে দেখবার জন্য ভৃগু ঋষির আশ্রমে উপস্থিত হতো। আমরা জানি ঋষি ভৃগু, তিনিও কিন্তু ভৃগু সংহিতা আমরা জানি, এটা আমাদের অ্যাস্ট্রোলজির একটা বিরাট বড় অধ্যায়। তো তিনি যখন লিখছেন তখন পুলোমা তার যোগ্য সহধর্মিণী তিনি লিখছেন, এবং তিনি কি এনেছেন সেখানে যেটা গুরুত্বপূর্ণ আমাদের এই আলোচনায়, গার্হপত্য অগ্নি এনেছেন। বাড়িতে অগ্নি প্রজ্বলিত সেই আশ্রমে, সেই অগ্নিকে সাক্ষী রেখে তাদের বিবাহ হয়েছে এবং সেই অগ্নিকে তারা এনেছে। একদিন যখন ভৃগু বাইরে গেছেন আশ্রমের, তখন পুলোমা নিজের বেশ ধারণ করে তাকে হরণ করে। বললেন, না তুমি তো আমাকেই আগে বিবাহ করেছো, তুমি তো বাগদত্তা, তুমি কি করে ঋষির পত্নী হও? তখন পুলোমা গর্ভবতী। পুলোমা তখন গার্হপত্য অগ্নিকে বলেন, তুমি তো আমাদের বিবাহের সময় ছিলে, তো তুমি আমাদের বলো আমি কার? তখন অগ্নি খুব আমতা আমতা করে বলেন, হ্যাঁ ঠিকই যে তোমার পিতা বলেছিলেন বটে, কিন্তু এটাও ঠিক আমার সামনে ভৃগু তোমাকে বিবাহ করেছেন। কিন্তু এই শেষের যে সেন্টেন্সটা রাক্ষস পুলোমা আর শুনতে চাইল না। ও ততক্ষণে পুলোমাকে জোর করে নিয়ে হরণ করে কাঁধে ফেলে সে দৌড়তে আরম্ভ করলো। পুলোমা তখন গর্ভবতী, তার তখন গর্ভ থেকে তার তেজি যে সন্তান চবন তিনি বেরিয়ে এলেন। সেই সন্তানের তেজে রাক্ষস পুলোমা মারা গেল। এবং যখন কাঁদতে কাঁদতে ভৃগু পত্নী আসছেন, ভৃগু তো মানসপুত্র ব্রহ্মার, ব্রহ্মা তখন বললেন, তোমার এই যে চোখের জল, বধূর যে চোখের জল, সেটা হবে, নাম হবে আজ থেকে বসুধরা। যখন বিবাহ হবে তখনই বসুধরা, প্রত্যেকটা পরিবার সেই বসুধরা অঙ্কন করবে। এখানে কিন্তু আমরা সিঁদুর পাচ্ছি না, এখানে আমরা ওই গার্হপত্য অগ্নি পাচ্ছি। ওইটি একদম বিবাহের দিনে প্রজ্বলিত হতো, মৃত্যুর সময় সেটা নির্বাপিত হতো। আরেকটি, যখন পুরাণের কথা বলছি তখন আমরা দেখছি মহাভারতের মধ্যে দেখছি যে শৈরেন্দ্রী হয়ে যখন আছেন দ্রৌপদী তো বড় বিউটিশিয়ান ছিলেন, তার নিজের একটা আলাদা সমস্ত কিছু, তার মানে আমরা যেমন এক একটা এখন বড় বড় বিউটিশিয়ানদের প্রোডাক্ট দেখি, তার এরকম প্রসাধনী জিনিস ছিল। তো তিনি কখনো কখনো সাজগোজ করে শখে তিনি সিঁদুর পরতেন। এই আসছে সিঁদুরের কথা একটু একটু করে। এবং যখন তিনি সেই সিঁদুর পরতেন তখন আমরা দেখছি যে সিঁদুরের সঙ্গে তিনি কিন্তু নিজের সুখ দুঃখটাকে মিশিয়ে ফেলছেন। কীরকমভাবে? যখন পাশাখালায় হেরে যাচ্ছেন যুধিষ্ঠির, তখন তিনি সিঁদুর মুছে ফেলছেন। সেখানে কিন্তু এমন নেই যে বিবাহের সময় অর্জুন বড় মাল্য দিয়ে, আমরা তো জানি বড় মাল্য দিয়ে বিবাহ হয়েছে, তাহলে সেখানেও সিঁদুর দানের কোনো কথা নেই। আবার রামায়ণের মধ্যে যখন আমরা যাচ্ছি তখন দেখছি যে সীতা সিঁদুর পরছেন এবং হনুমান তাকে জিজ্ঞাসা করছেন, মা তুমি সিঁদুর পরো কেন? তখন সীতা বলছেন, আমি আমার স্বামীর মঙ্গল কামনাতে সিঁদুর পরি। এবং এই রামায়ণের মধ্যে
এই স্টোরিটা হয়তোবা অনেক পরবর্তীকালে প্রক্ষিপ্ত। আচ্ছা। হ্যাঁ, কারণ স্টোরির ধরন দেখে তাই মনে হয়, কিন্তু আছে। বলে ও আচ্ছা, তুমি শ্রীরামের আয়ুর বৃদ্ধির জন্য তুমি করো, ঠিক আছে, তাহলে আমি আমার সমস্ত গায়ে সিঁদুর লেপন করব। ওই জন্য আমরা দেখি বড় বড় হনুমানের মন্দিরে পুরো লাল রঙের মূর্তিতে সিঁদুর দেয়া লাগানো, থাকে। কারণ উনি এরকমটি বলেছিলেন বলে আচ্ছা। দিয়েছিলেন আর কি। তাহলে কি এখানে সিঁদুর স্বামীর কল্যাণের জন্য আসছে, তার কল্যাণের জন্য আমি সিঁদুর ধারণ করছি, এরকম একটা কনসেপ্ট আমরা পাচ্ছি। কিন্তু এটা তো মনে হতে পারে যে সত্যি সত্যি কেন সিঁদুর, আমরা তো সিঁদুরটিকে একদম আমাদের সাথে অপরিহার্য করে ফেলেছি। আমরা প্রথম দেখছি আমাদের শাক্ত সাহিত্য এবং শাক্ত সাধনার যে দুটো ধারা আছে, আমাদের পূর্ব দিকে হচ্ছে কালীকুল, দক্ষিণ ভারতে হচ্ছে শ্রীকুল, শ্রীবিদ্যা। এবং শঙ্করাচার্য যখন সেই কাঞ্চি কামাক্ষী মন্দিরের যখন ললিতা সহস্রনাম, এটা একটা খুব বিখ্যাত স্তোত্র ওদের, সেইখানে তিনি বর্ণনা করছেন দেবীকে যে তুমি সীমন্তিনী এবং তোমার সেই সীমন্তে সিঁদুর আছে। যদি এখনো আপনারা কাঞ্চি কামাক্ষী যান তখন দেখতে পাবেন যে এরকম গুঁড়ো সিঁদুর দেয় এবং যন্ত্র আছে। কাঞ্চি কামাক্ষী অ্যাকচুয়ালি দেবীর নাভি পড়েছিল। আচ্ছা। আমাদের নাভি হচ্ছে কেন্দ্র এবং সেখান থেকে নার্ভগুলো গোটা শরীরে বিস্তারিত হয়েছে। তো এবার ওটাকে একটা জিওমেট্রিক্যাল ফর্মে আঁকা একটা যন্ত্র আছে, সেই বিন্দুটাতে যদি টান দিই এরকম ধীরে ধীরে ছোট্ট মানে উঠে যাবে সেটা মন্দিরের মতো। আবার যদি সেটাকে আমরা বসিয়ে রাখি তখন সেটা ওরকম জিওমেট্রির মতো একটা যন্ত্রে পরিণত হবে। ওই যন্ত্র কিন্তু সিঁদুর দিয়ে অভিষেক করে স্থাপন করতে হয়, ওটা একদম পার্টিকুলার। এবং শঙ্করাচার্য শুধু তাই নয়, উনি কাঞ্চি কামাক্ষী মন্দিরটাকে ওই যন্ত্রের আকারে গোটা নগরটাকে তিনি স্থাপন করেছিলেন এবং মধ্যেখানে নাভিস্থলে দেবীকে স্থাপন করেছিলেন। সুতরাং কাঞ্চি কামাক্ষী একটা মানে গুরুত্বপূর্ণ শক্তিক্ষেত্র, আমরা বলি দক্ষিণ দেশের কাশী। এবং সেই কামাক্ষী দেবী এতটাই পাওয়ারফুল যে তিনি দেবতাদের টিয়া পাখি করে রাখেন, তার একটা ইয়েতে টিয়া পাখি বসে থাকে। সে গল্প তো অসাধারণ গল্প, কিন্তু দক্ষিণ ভারতের মানুষ দেবীকে খুব মানে মান্যতা দেয়, অসাধারণ মান্যতা তাদের। তো সেইখানে কিন্তু আমরা প্রথম দেখছি তিনি দেবীর রূপবর্ণনাতে, সেই কাঞ্চি কামাক্ষীর রূপবর্ণনাতে তিনি ওই ললিতা সহস্র নামে শঙ্করাচার্য ব্যবহার করছেন সিঁদুরে, যে তোমার দুটো ভাগ সীমন্তিনী তুমি, তাতে সিঁদুর রয়েছে। যেমন আমরা বললাম যে দেবী ললিতা সহস্র নামে শঙ্করাচার্য বলছেন, তেমনি সৌন্দর্য লহরী বলে বিখ্যাত ওনার লেখা একটি স্তোত্র আছে। সৌন্দর্য লহরীর মধ্যেও আমরা পাই সিঁদুরের কথা। কিন্তু এখানে এটা কি দেবী মানে পড়ছেন এরকম, নাকি দেবী পূজাতে সিঁদুর অপরিহার্য? কারণ আমরা জানছি যে দেবীকে যখন অভিষেক করানো হয়, এখনো কারোর কেউ যদি বাড়িতে সেই যন্ত্রকে অভিষেক করতে চান তাহলে সিঁদুর দিয়ে করতে হবে। ওদের সিঁদুর একটু কালচে রকমের সিঁদুর, সেটা দিয়ে কুমকুম বলে ওরা ওটাকে, কুমকুম দিয়ে করতে হয়। এবং আমি এটাও শুনেছি শৃঙ্গেরি মঠে তারা কাঁচের চুড়ি, প্রচুর কাঁচের চুড়ি দিয়ে দেবীকে সাজায়। তিনি কিন্তু শারদা আম্মা। আমাদের কাছে যেমন দেবী সরস্বতী একদম শ্বেত শুভ্রা, ওখানে কিন্তু শারদা আম্মা শ্বেত শুভ্রা নন, তিনি খুব সজ্জিতা। তিনি সজ্জিতা এবং তার সমস্ত যে গহনা এবং তাকে যা যা দেওয়া হয়, এমনিতেই সাউথ ইন্ডিয়ায় আমরা দেখি দেবতা বিগ্রহ বা দেবী বিগ্রহ দুক্ষেত্রেই প্রচুর অর্নামেন্টস ব্যবহার করা হয়। এমনি সাউথ ইন্ডিয়ায় অর্নামেন্টস ব্যবহারটা একটু বেশি, কিন্তু ওখানে কিন্তু ওই রকম কাঁচের চুড়িটাও ওখানে আমি শুনে খুব অবাক হয়েছিলাম। কিন্তু
দেয় আছে, আর কি। দেয়। হ্যাঁ, হ্যাঁ। ওরা যখন ডেকোরেশন করে ফুলের মতো করে কাঁচের চুড়ি দিয়ে করে, এটা ওদের একটা উপকরণ, রিচুয়ালস। রিচুয়ালস একটা। সামনে দাঁড়ালে কামাক্ষী এবং শারদাম্মা দুজনের ক্ষেত্রেই ওই সিঁদুর দেবে, প্রসাদের সঙ্গে সঙ্গে সিঁদুর দেবেই তারা, ওটা একটা প্রসাদী জিনিস। আচ্ছা। তাহলে আমরা দেখছি দেবী পূজাতে লাগছে। যেহেতু শ্রীকুল এতটাই শ্রীবিদ্যা বলি যেটাকে আমরা, একটা আলাদা রকমের ধারা, হ্যাঁ, তান্ত্রিক ধারাও বলতে পারি এটা আমরা, শাক্ত সাধনার ধারা বললে সেটা আরো বেশি হয়। সুতরাং সেটা লাগছেই। সেখানে কিন্তু বিবাহের সিঁদুর আসছে না ব্যাপারটা, তাই না? উল্লেখই নেই। উল্লেখ আসছে না, সেখানে কিন্তু দেবী পূজাতে সিঁদুর আসছে। দেবী পুজোতে আমরা যদি কালীকুলে দেখি তাহলে কিন্তু আমরা দেখব লাল রঙের ছড়াছড়ি, দেবী লাল পরেন, দেবীকে সিঁদুর দান করা হয়, দেবী উপকরণে সিঁদুর থাকে। এবং দেবীকে কেন লাল রংটা শক্তির প্রতীক। আগে যেমন জবা ফুল, তারপরে লাক্ষা ইত্যাদি দিয়ে সিঁদুর তৈরি হতো, তার পরবর্তীকালে এখন তো আমরা অনেক রকমের কেমিক্যাল ব্যবহার করি। আগেকার দিনে কি কুমকুম ব্যবহার হতো সিঁদুরের? আগেকার দিনে কুমকুম ব্যবহার হতো, কিন্তু সেটা সবটাই হতো কিন্তু ওই লাক্ষার কিন্তু কিছুটা কুমকুমেরই মতো হতো আর কি। আলতাও ব্যবহার তৈরি হতো লাক্ষা দিয়ে, সবটাই অর্গানিক বলতে যেটা বুঝি আমরা সেরকম ছিল। এখন তো জিনিসটাই সিঁদুরও এখন তো আমরা কোনো, আগে আমাদের মা মাসিরা যেরকম পড়েছেন সিঁদুর, এখনকার দিনের মেয়েরা তো সেটা পড়ে না, সেখন নতুন রকমের হয়েছে। তাহলে বিবাহের ক্ষেত্রে সিঁদুরটা কবে এলো? বলা হচ্ছে যে মোগল পিরিয়ডের শেষের দিকে। এত পরে? হ্যাঁ, শেষের দিকে মুঘল নারীরা সিঁদুর ব্যবহার করতেন। কি বলছেন? এবং সেটি পরবর্তীকালে কিন্তু হিন্দু নারীরা সেটাকে গ্রহণ করে। এর একটা বিরাট কারণ হলো হচ্ছে যে বিধর্মীদের কাছ থেকে নিজেদেরকে আলাদা করার, বিবাহিত বলে নিজেদেরকে চিহ্নিত করার একটা উপায় হিসেবে এই সিঁদুর দানের একটা প্রচলন সমাজে হয়েছে, প্রোটেকশন এটা। এবং অ্যানথ্রোপোলজি মতে কিছুটা যে এই জিনিসটা এসেছে, সিঁদুরের আদিম ব্যবহার এসছে ট্রাইবালদের কাছ থেকে। ট্রাইবালদের একটা নিয়ম ছিল যে যখন নববধূ সে ভার্জিন কিনা দেখবার জন্য তাকে কিন্তু রক্তপাত করানো হতো। সেই রক্ত তাকে তার হাজবেন্ড তার সিঁথিতে লাগাতো। সেইখান থেকেই সীমন্তিনী হওয়ার একটা রিচুয়ালস এসছে। এটা ট্রাইবাল রিচুয়ালস, কিন্তু সেটা তো আমরা তো আর সেই যুগে যাচ্ছি না, সুতরাং সেটাকে আমরা প্রমাণ করতে পারি না। গ্রন্থ দিয়ে আমরা যেটা প্রমাণ করি, আমাদের সেই প্রমাণ হিসেবে আমরা দেখি মোগল পিরিয়ডে কিন্তু। এবং আপনি বলছেন যে মোগল পিরিয়ডে আমরা এখন অনেক কিছুই বিবাহের ক্ষেত্রে ব্যবহার করি যেটা কিন্তু মুঘল পিরিয়ডে হয়েছিল, বিশেষ করে নূরজাহানের সময়। আমাদের হিন্দু বিয়েতে বৈদিক যে নিয়ম সেটি হলো সাদা ড্রেস পরতে হবে এবং কোনো স্টিচ থাকবে না, আনস্টিচড, যেটা কিন্তু আমরা দেখি যে সাউথে আছে বা অরুণাচল এইসব দিকগুলোতে, ওরা নাগাল্যান্ডে। আচ্ছা, আমরা কিভাবে মানি? আমরা তো সবকিছুরই একটা অপভ্রংশ আগামাগা কিছু না জেনে আমি দেখি আর কি, বলে শাড়ি কিনলাম, বিয়ের শাড়ি, কিন্তু সেটার মধ্যে যে ব্লাউজ পিসটা রয়েছে সেটাকে কাটটা যাবে না, কারণ কাটলে ওটাকে স্টিচ করলে সেটা অশুভ। কিন্তু সিঁদুরের রং লাল, আমি বললাম না, লালটা হচ্ছে শক্তির প্রতীক। শক্তির, কিন্তু মেয়েটে সিঁদুরও তো দেখা যায়। হ্যাঁ, কিন্তু লালই সেটা, লালটা হচ্ছে পুরোটাই শক্তির প্রতীক। এবং দেবী পূজাতে লাল সিঁদুরের ব্যবহার অনেক দিনই, আমাদের এই কালীকুল বলছি যেটা, তাতেও ছিল। মানে সব থেকে যে সতীপীঠ যেটা প্রাচীন সেটা হচ্ছে কামাখ্যা, দেবীর অজস্বলা হন।
এবং তার সেই লাল তার আমি শুনেছি বিজয়কৃষ্ণ গোস্বামীর জীবনীতে আছে, তিনি অম্বুবাচীর সময় নিচে নেমেছিলেন দেবীকে দর্শন করতে, না বলে না মা আমি যেতেই পারি, মা নেমেছিলেন নিচে, যখন উঠে এসেছিলেন তখন তার সর্বাঙ্গ রক্তাক্ত। সুতরাং কোনো কোনো ক্ষেত্রে আমাদের মানতেই হয়। সুতরাং ওই রজস্বলার সঙ্গে যে লালের একটা সম্পর্ক রয়েছে না, রক্তের সঙ্গে যে লালের সম্পর্ক রয়েছে, সেটাও কিন্তু সিঁদুরের সঙ্গে আমরা লাল প্রিয়তা যেটা, সেটা মিলেমিশে গেছে। তন্ত্র তো দেবী পুজো, তো সেটাও একটা ইঙ্গিত যে তিনি দেবী, তিনি রজস্বলা হচ্ছেন, এটা নারীও রজস্বলা হচ্ছে, এবং সেই রক্তের রং লাল, এবং সেটাও সৃষ্টির একটা অঙ্গ। সব থেকে বড় কথা, সৃষ্টির একটা অঙ্গ। সুতরাং সেখানে একটা এই প্রতীকটা সম্মানেরও বটে, একদমই সম্মানের, খুবই সম্মানের। কিন্তু এর যে ব্যবহার, এই ব্যবহারের মানে কখন থেকে শুরু হলো, যে সিঁদুর দান এটা কখন থেকে শুরু হলো? মানে বিবাহ অনুষ্ঠান বলছি, মানে কমন মানুষের ক্ষেত্রে। হ্যাঁ, ওই বললাম মঙ্গল পিরিয়ডের পর মধ্যযুগ থেকে যখন বৈদেশিক আক্রমণ হলো, তখন থেকে কিন্তু মানে আমাদের যে নিজেদেরকে একটা আড়াল করার বা নিজেদের রিচুয়ালসগুলোকে বিশেষ করে তোলার যে ধারা, সেটা তো তাহলে শাস্ত্রসম্মত হতে হবে। মানে এটা শাস্ত্রসম্মত তো নয়, এটা বৈদিক শাস্ত্রের তো অঙ্গই নয়, এটা অনেক পরবর্তীকালের জিনিস। এটা তাহলে কি, মানে আমি বলছি, একেবারে নাম করেই বলছি যে হিন্দু মহিলাদের প্রোটেক্ট করার জন্য এখন যেমন এটা অধিকার একটা হয়ে গেছে, এই জিনিসটা আমার, আমি সিঁদুর দান করলাম, মানে এটার সঙ্গে এটার সাথে একটা রিচুয়ালসের সাথে ধীরে ধীরে একটা আবেগ গড়ে ওঠে। আমাদের পুরুষতান্ত্রিক সমাজ, আমাদের সমস্ত মানে বংশাবলী আমরা অনুসরণ করি পুরুষ দিক দিয়ে, নারীর দিক দিয়ে তো করি না। সুতরাং পুরুষ সেটাকে অধিকার বলে মনে করে যে হ্যাঁ সিঁদুর, মেয়েরাও মনে করে যে হ্যাঁ আমি সিঁদুর পরলাম মানে আমি তার স্ত্রী, এবং আমি তার যা খুশি তাই করতে পারি, এরকমও নারী তো রয়েছে, সেটাও রয়েছে। তার অধিকারটাকে সে অত্যন্ত মিসইউজ করে না, এটা তো আমরা বলতে পারি না, অবশ্যই করে। মেয়েদের মধ্যে এই যে একটা নিরাপত্তাহীনতার থেকে জিনিসটা, কিংবা তাদেরকে প্রোটেক্ট করার একটা ইচ্ছা থেকে এই প্রথাটাই জন্ম হয়েছে। সিঁদুরের কথা আমরা বলছি, কিন্তু শুধু সিঁদুর না, লাল সিঁদুরের টিপ, শাঁখা, পলা, আলতা, এগুলো আমাদের জীবনে, আমরা পুজোতেও এগুলো দিই, দেবীকে দিই, শুধু তাই না, আমরা নিজেরাও পড়ি। এটা কি শাস্ত্রে বলা হয়েছে, নাকি এটার সঙ্গে কোনো বিজ্ঞানও রয়েছে? এখন আলতাটা খুব মানে হাইজেনিক বলতে যেটা বোঝায় সেটা আর কি। আগে আমরা দেখতাম যে যেই বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো খুব কম্পালসারি ছিল, এখন অনেক বাড়িতে আছে, তো তাদের ঠিক বুধবার দিনকে সন্ধেবেলায় নাপিত বউ আসতো। নাপিত বউ আসতো, ঝামা দিয়ে পা ঘষে তারপরে আলতা পরিয়ে দিত। এখনকার দিনে আমরা পেডিকিওর বলি। হ্যাঁ, অ্যাকচুয়ালি পায়ের যে পরিচর্যাটা সেটা কিন্তু শরীরের জন্য, বিশেষ করে মেয়েদের শরীরের জন্য খুব দরকার, খুবই দরকার। তখন তো আর আমরা অতটা বুঝতাম না, তখন কিন্তু এরাই করে দিত, পায়ে নখ কেটে ঠিক করে। এখন আমরা কিন্তু যাই বিউটি পার্লার যাই, কিন্তু ডাক্তাররা বলেন যাদের সুগার আছে তাদের পায়ে ভালো মতো করে যত্ন নেওয়া উচিত, নানা রকমের জুতো বেরিয়েছে সেইগুলো পরা উচিত ইত্যাদি। এই যে আলতাটা পুরোটাই লাক্ষা থেকে হতো, সেই লাক্ষা থেকে আলতা হতো এবং আলতা পাতা থাকতো, সেই পাতাটাকে ভিজিয়ে তারপরে আলতা হতো। এবং আলতাটা এতটা শুভ বলা হতো, সিঁদুর কিন্তু অতটা শুভ নয়। আলতা কিন্তু সকলে পড়তে পারে, সব মেয়েদের জন্য আলতা, একমাত্র অবিবাহিত মেয়েরাও তো আলতা পড়তে, একমাত্র বৈধব্য এলে তখন সেটা পরা যায় না।
মেয়েদের মধ্যে এই সিঁদুর আলতা এটা একটা বিভাজনের সৃষ্টি করেছে। কারণ কি, যখন একটা মেয়ে বিধবা হয়ে যাচ্ছে তখন সে আলতাও পরতে পারছে না, সিঁদুরও পরতে পারছে না, সমস্ত রং কেড়ে নেওয়া সমস্ত হচ্ছে। রং তার শরীর থেকে কেড়ে নিচ্ছে। এবং আমরা যদি 19th সেঞ্চুরিতে দেখি, তখন যেই ছোট্ট ছোট্ট কৌলিন্য প্রথার জন্য মেয়েরা, ছোট বাচ্চা মেয়ে, সে হয়তো বিধবা হয়ে গেছে, তার মা হয়তো তখনও তার স্বামী আছেন, তো তিনি মাছ খাচ্ছেন, সে খেতে পারছে না, তার একাদশী, এবং তার শুভ্র ব্যাস পরে সে ঘুরে বেড়াচ্ছে। এবং এই যে সামাজিক অত্যাচারটা, এটা কিন্তু পুরোটাই সামাজিক অত্যাচার, এটা আমরা ধর্মের নামে চাপিয়েছি মেয়েদের ওপরে। এটার কিন্তু কোনো ব্যাখ্যা ছিল না। ধর্ম কখনো এই কথাটি বলেনি, হিন্দু ধর্মের মধ্যে এই কথাটি কিন্তু কখনোই বলা হয়নি। এটা ছিল না, বৈদিক যুগে তো একদমই ছিল না। বৈদিক যুগে মেয়েদের উপবিত হতো। একটা ছোট্ট গল্প মানে আনি, যেটা খুব ল্যাটার বৈদিক পিরিয়ডের গল্প, কিন্তু পুরাণের মধ্যেও আমরা পাই। একটি নারী চরিত্র পাই, সেই নারী চরিত্রের নাম হচ্ছে সুব্বরচলা। সুব্বরচলা ঋষির কন্যা ছিল। তো তিনি তাকে যখন বড় হলেন, বাবার কাছে তিনি পড়াশোনা শিখেছিলেন, শাস্ত্র জ্ঞান, যেটা বেদ পাঠ করেছিলেন। এবং যখন তিনি বড় হলেন, বাবা বললেন যে তোমার তো বিবাহের আমাকে আয়োজন করতে হবে, তুমি কেমন স্বামী চাও? তখন বলে আমার একটা শর্ত আছে। কিরকম? যে পাত্র একাধারে অন্ধ এবং অনন্ধ দুটোই হবে। অন্ধ মানে যে দেখতে পায় না, অনন্ধ মানে যে দেখতে পায়, অন্ধত্ব যার নেই, দুটোই হবে, তাকেই আমি বিবাহ করব। তখন ঋষি বলছেন, তুমি এটা কিরকম একটা শর্ত দিচ্ছ? দুটো বিপরীত তো হতে পারে না। বলে, না পিতা, এটাই আমার শর্ত, আপনি বলুন। এবার সমস্ত ঋষি সমাজে উনি চাউর করে দিলেন যে আমার কন্যা বিবাহ করবে, কিন্তু তার এই শর্তটা আছে। সব ঋষিকন্যা, ঋষিপুত্ররা আসে, তার পিতার কাছে পড়তে আসে, তার সাথে আলোচনা করতে আসে। তার কাছে যখন শোনে, সে এক একটা করে যুক্তি দেয়, কিন্তু কোনোটাই সুব্বরচলার পছন্দ হয় না। বলে, না, এটা হলো না। উতথ্য বলে এক ঋষি, আমরা জানি, এখন যে উতথ্যকে আমরা পুরাণের মধ্যে পাই সেই উতথ্য কিনা আমি বলতে পারবো না, কারণ এটা ল্যাটার বৈদিক পিরিয়ডের গল্প। এবার সেই উতথ্য শুনেছেন তিনি অন্য ঋষিদের কাছ থেকে, আমি যাব। দিয়ে উনি উপস্থিত হয়েছেন, দিয়ে বলছেন, আপনি ডাকুন আপনার মেয়েকে, আমি একাধারে অন্ধ এবং অনন্ধ দুটোই। তখন সুব্বরচলা বলছেন, ঋষিপুত্র, আপনি কি করে একাধারে অন্ধ আর অনন্ধ আমাকে ব্যাখ্যা করুন। বলছে, আমি অন্ধ কারণ আমি লোক সমাজে থাকলেও লোকজীবনকে কখনো মনের মধ্যে ধারণ করি না। আমি তখনও কিন্তু সেই ব্রহ্মচিন্তায় ব্যস্ত থাকি, মগ্ন থাকি, সেজন্য আমি অন্ধ। লোক ব্যবহারের যে একটা বিহেভিয়ার প্যাটার্ন আছে, সাংসারিকতা আছে, সেটার ভিতরে আমি ঢুকি না, অন্য জগতে থাকি, সেই জন্য আমি অন্ধ। আমি অনন্ধ কেন? কারণ এই ব্রহ্মাণ্ডের যে রহস্য, সেটা সবসময় আমি খুঁজতে চেষ্টা করি, সত্যকে খুঁজতে চেষ্টা করি, তাই আমি অনন্ধ। তখন যেটা আছে লিটারেচারে, সুব্বরচলা খুশি হলেন। খুশি হয়ে তাদের বিবাহের যে স্মারক, সেই স্মারক হিসেবে তিনি দুর্বাগুচ্ছ উতথ্যের হাতে পরিয়ে দিলেন। তাহলে বিবাহের ক্ষেত্রে বা এনগেজমেন্টের ক্ষেত্রে এটাও একটা কখনো রিচুয়ালস ছিল, দুর্বাগুচ্ছ। এবং আমরা দেখি না, বিয়ের মধ্যে এখনো দূর্বা, পান, সুপারি ইত্যাদি, এগুলোকে আমরা প্রকৃতি থেকে কিন্তু আহরণ করেছি, এবং কিন্তু সেটা এখনো আমরা সেটিকে রেখে দিয়েছি। হয়তোবা তার কাহিনী, তার উপযোগিতা সম্বন্ধে আমরা অতটা সচেতন নই, কিন্তু আমরা রেখে দিয়েছি। দুর্বা আমাদের জীবনে তো রয়েছে। দুর্বা এমনই একটা জিনিস যেটি
উপর দিয়ে হাঁটলেও বলে চোখ ভালো থাকে। দুর্বার অনেক গুণ আছে। সকালে যারা অসুস্থ তাদের তো হাঁটতেও বলে যে দুর্বার উপর দিয়ে হাঁটো। কিছু কিছু দৈব বৃক্ষ আছে, বেল, তুলসী, তৃণ হিসাবে দুর্বা, আমলকি, এত কোমল। হ্যাঁ, এদের মধ্যে দৈবী গুণ আছে, মানে এদের ভেতর এমন কিছু আছে যেটা আমাদের জন্য খুব অপরিহার্য বা মঙ্গলজনক আর কি। সুতরাং এরকমও আমরা কিন্তু কাহিনী, বিবাহের কাহিনী কিন্তু আমরা পাচ্ছি। হ্যাঁ, তাহলে নানা রকম ভাবে কিন্তু, আর আমরা তো স্বয়ম্বর সবার কথা জানি, আমরা দ্রৌপদীর স্বয়ম্বর সবার কথাই ভাবি না কেন? একটা শর্ত রেখেছিলেন তার পিতা দ্রুপদ, জ্বলন্ত ঘুরন্ত মাছ ছায়া দেখে মারতে হবে তীর। তো অর্জুন সেটা করেছিলেন, দিয়ে বড় মাল্য দিয়ে বরণ করলেন। বিবাহ বলতে আমরা যেটা পাই সেটা হচ্ছে যজ্ঞের, বৈদিক প্রত্যেকটি নিয়মই যজ্ঞের উপরে দাঁড়িয়ে রয়েছে। এখনকার দিনে আমরা বলি যে আমরা বেদ সম্মত বিবাহ, নতুন একটা কিছু করব, কিন্তু সেটা তো আমাদের বিবাহের মধ্যে আছেই না। কিন্তু এখন তো ট্রেন্ড উঠেছে যে বৈদিক বিবাহ, হ্যাঁ, এবং সেখানে মহিলারা পৌরোহিত্য, হ্যাঁ, মহিলারা পৌরোহিত্য করতে পারেন, এটাতে কোনো অসুবিধে নেই। কিন্তু বৈদিক বিবাহ নতুন করে করার কিছু নেই, বেদের রিচুয়ালস এখনও রয়েছে। সেটা যে পুরোহিত যারা রয়েছেন তারা হয়তো ওই যে শ্বশুরে সম্রাজ্ঞী ভব, হ্যাঁ, তুমি এক একটা যে বিয়ের মন্ত্র, তুমি শ্বশুরবাড়িতে গিয়ে সম্রাজ্ঞীর মতো থাকো, তুমি তোমার ননদের সাথে সম্রাজ্ঞীর মতো ব্যবহার করো, তুমি যদি আমাকে হৃদয় দাও তবে আমি তোমাকে হৃদয় দেব। এই যে কথাগুলো, যে সখা সপ্তপদী ভব, চলো তুমি, তোমার সাথে 7 পাক আমি ঘুরি, এগুলো তো মেয়েদের ফরে কথা সব কটাই। যা মন্ত্র আছে সবই তো মেয়েদের মন্ত্র আছে, এবং এগুলো তো বৈদিক মন্ত্র। এবং বিবাহের পরে যখন দেখাচ্ছে যে অনেকে বাড়িতে আমি দেখেছি যে শিলনোড়াতে দাঁড়িয়ে অরুন্ধতী নক্ষত্র দেখো এরকম বলে, আছে আছে, হ্যাঁ, শিলনোড়াতে দাঁড়িয়ে, মানে ওটাকে একটা দৃঢ়তার প্রতীক। কিন্তু আসলে হচ্ছে বশিষ্ঠ অরুন্ধতীর মধ্যে যেরকম ধরনের রিলেশন, অরুন্ধতী হচ্ছেন একজন বিশিষ্ট পৌরাণিক চরিত্র, রামায়ণের চরিত্র, এক অদ্ভুত নারী, আমাদের কাছে একটা আইডিয়াল টাইপ। তো তুমি ওই রকম হও। নারীর যে ক্ষমতায়ন, তার যে একটা আত্মবিকশিত হয়ে ওঠা, সেটা যে সকলের মধ্যে নিজেকে বিলিয়ে দিয়ে নিজের ব্যক্তিত্বটাকে গড়ে তোলা, এটা কিন্তু বিবাহের মন্ত্রের মধ্যেই রয়েছে। কিন্তু আমরা তো মন্ত্রগুলো নিজেরাও পড়ি না। বিয়ে করার আগে যদি মন্ত্রগুলো পড়ি তাহলে তো আমাদের একটা নতুন ধরনের চেতনা জাগে। এবং আমার মনে হয় এক্ষেত্রে যেহেতু আমাদের বিয়ের মন্ত্রগুলো সংস্কৃতে, সেক্ষেত্রে খানিকটা বোধহয় অসুবিধা হয়। সবাই তো বঙ্গানুবাদ করেও আছে, একদম নেই, খুব একটা প্রচলিত নয়, এটা করা উচিত। হ্যাঁ, না, উচিত, একদমই উচিত। আমার মনে হয় সেটা যদি মেয়েদের মধ্যেও একটা থাকে যে আমার কন্যা দান করা হলো, আমাকে দান করা হলো, তাহলে সেটাও একটা বার্তা যাবে যে আসলে কি বিষয়টা হচ্ছে। আসলে কন্যা দান কথাটা আমরা ওই রকম যেমন করে আমরা একটা দ্রব্য দান করছি সেরকম ব্যাপারটা নয়। আমি আমার কন্যাকে তোমাদের দিচ্ছি, সসম্মানের সঙ্গে দিচ্ছি, অসম্মানের সঙ্গে দিচ্ছি না। এইটা হচ্ছে কন্যাদানের মূল কথা। কিন্তু আমরা সেটাকে কি করি, সত্যিকারে বলতে গেলে বিয়েতে কন্যা দান কথাটা আছে কি না, এটা মানে আমার একটু ডাউট আছে। কারণ তাকে সম্প্রদান করা হয়, আমরা সম্প্রদান, কন্যাদান কথাটা কিন্তু আমরা বলি না। ইভেন আমরা বৈদিক যুগেও তো দেখছি, হ্যাঁ, তাকে সম্প্রদান করা হচ্ছে। যে আমি আগে বললাম না, পিতৃপুরুষের আমরা পুরুষতান্ত্রিক সমাজ আমাদের, সুতরাং আমরা ওই রকম ভাবে চলি। তো আমি সম্প্রদান করলাম কন্যাকে, কেন? তোমার পরিবারটাকে বৃদ্ধি করার জন্যে। তো সেইখানে কন্যা দান কথাটা নেই, সম্প্রদান কথাটা রয়েছে। তারপরে এখন যেটা এটা
পরে এসেছে নাকি এটা একেবারে বৈদিক যুগ থেকেই ছিল? না, সম্প্রদান বৈদিক যুগ থেকে ছিল কখনোই না। ছিল না। কারণ সেখানে তো আমরা দেখছি যে নিজে চুজ করছে, নিজে কখনো চুজ করছে। এবং হ্যাঁ, সম্প্রদানটা ছিল, মানে পিতা গিয়ে আমরা সীতার বিয়েতে দেখছি পিতা দিচ্ছেন দশরথকে, কন্যাদের দিচ্ছেন, সম্প্রদান ছিল সেটা। কিন্তু এখন যেটা কন্যাদান আমরা বলি সেরকমটা ছিল না ব্যাপারটা। এখন আমরা কি সংকুচিত ভাবে ধরি জিনিসটা, তখন সেটা সেরকম ভাবে ধরা হতো না। শাখা পলার ব্যবহার নিয়ে আমরা কথা বলছিলাম, হ্যাঁ, এটা কবে থেকে এলো? আমরা যেটা বললাম যে বৈদিক রিচুয়ালস আছে, সুতরাং মানে আমাদের যে বিয়ের যে কাঠামোটি সেটাকে বাদ দিয়ে হঠাৎ করে গান বাজনা আমরা করতেই পারি, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে বিবাহটা, এটা একটা অদ্ভুত লাগে। কিন্তু রবীন্দ্রনাথ তো উপনিষদের, ওটা তো ব্রাহ্ম মতে বিয়ে হতো, ওটা উনি নতুন রকম ভাবে উনি একটা তৈরি করেছিলেন। কিন্তু হিন্দুকে তো হিন্দুই থাকতে হবে, হ্যাঁ, কিন্তু ব্রাহ্মদের তো এখন আর অস্তিত্ব কিছু নেই। ব্রাহ্ম তাহলে হিন্দু বিয়ের যে মূল স্ট্রাকচারটা সেটা যজ্ঞের মধ্যেই প্রধান। এবং আমরা যদি ঠিকভাবে যজ্ঞটাকে মানি এবং ওই সপ্তপদী, তারপরে যজ্ঞের যা যা অনুষ্ঠান, লাজ হোম ইত্যাদিগুলোকে যদি আমরা মানি, তাহলেই বিবাহ সম্পন্ন হয় ঠিকভাবে। আর এছাড়া থাকে লোকাচার। প্রথমে যে গুরুত্বপূর্ণ যেটা অনুষ্ঠান, সেটা হচ্ছে বৃদ্ধি শ্রাদ্ধ। মেয়ে কিন্তু প্রথম দিন নিজের যে পরিবারে সে বড় হয়েছে, সেই পরিবারের সকলের, যেটাকে আমরা নান্দিমুখ শ্রাদ্ধ করে যায়, সে জল দেয়, জল দিয়ে তারপরে সে এগোয় আর একটি পরিবারের দিকে। হ্যাঁ, সেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং তারপরে যে ওই শাখা, তারপরে পলা ইত্যাদিগুলো পড়ার যে রিচুয়াল, এগুলো সম্পূর্ণই লোকাচার, এগুলো পরবর্তীকালের সৃষ্টি, সম্পূর্ণই লোকাচার। সেটা হয়তো মেয়েকে আরো সুন্দর দেখতে। না, শঙ্খ এবং প্রবাল এই দুটো বলে যে নারীর পড়া, প্রত্যেকটি নারীরই পড়া ভালো, কারণ তাকে যে সাংসারিক সংগ্রাম করতে হয়, তাতে এই দুটো, তার প্রবালে তার শরীর সুস্থ থাকে এবং শঙ্খে তার মানসিক সন্তুলনটা ঠিক থাকে। এই জন্য অ্যাস্ট্রোলজির সঙ্গে সেটা যুক্ত। এটা কোনো বিবাহের কোনো রিচুয়ালস নয়। এখন শাখা তো আমরা মানে সবাই দেখি ফ্যাশন করে পড়ে, আগেকার দিনে আবার শুরু হয়েছে। আগেকার দিনে আমি দেখেছি আমাদের পরিবারে, আমি দেখেছি একটি বিয়েতে শাঁখটাকেই কেটে তাতে লাল রং করে পড়ানো হয়, এবং ওটাই শাঁখা, ওটাই পলা, মানে আলাদা করে কিছু না এরকম। এবার এক একটা পরিবারে এক এক রকমের রিচুয়ালস রয়েছে। বাসি বিয়ের যে অনুষ্ঠান, কড়ি খেলা ইত্যাদি, এগুলো সবটাই লোকাচার। আংটি খোঁজা, ওটা অবশ্য বোধহয় ছেলেদের বাড়িতে হয়। এগুলো সবটাই লোকাচার, পরবর্তীকালে এগুলো গড়ে উঠেছে নানাভাবে। বিয়েকে বোধহয় আরো সুন্দর করে, খুব সুন্দর একটা ইন্টারপ্রিটেশন আছে ছেলেদের হাত, এটা স্বামী বিবেকানন্দের দেওয়া ইন্টারপ্রিটেশন। যা আগেকার দিনে পুরুষ যখন নিজেকে ক্ষমতাবান বলে মনে করলো, তখন সে নারীকে হরণ করত এবং তখন যুদ্ধ হতো। সেই যুদ্ধটার প্রতীক এখনো আমরা পাই, এখনো আমরা কোনো কোনো জায়গায় দেখি ছেলের হাতে জাঁতি থাকে, আর একটা নকল যুদ্ধ কোনো কোনো ভারতবর্ষের কোনো কোনো অঞ্চলে করা হয় এখন। তো এগুলো সবটাই আর কি লোকাচার। হ্যাঁ, ধীরে 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 কোনো অতীতের স্মৃতিকে বহন করে নিয়ে চলেছে। যেমন এখন আবার এক একটা বাড়ির ক্ষেত্রে আবার এক এক রকম আছে। যেমন এখন মেহেন্দি, সঙ্গীত ইত্যাদি এগুলো হয়, এগুলো তো আমাদের অঙ্গই নয়, কিন্তু এগুলো আমরা অঙ্গ করে নিয়েছি। কিন্তু এটা জানি না, আমার এটা একটা প্রশ্ন,
যে আমাদের কালচার এটা তো যথেষ্টই সুন্দর, এবং আমি নিশ্চয়ই মানছি যেতে অন্য কিছু আরও ডালপালা যুক্ত হতেই পারে, কিন্তু নিজের সংস্কৃতিটাকে বয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটাও কিন্তু আমাদের। হ্যাঁ, এটা তো বটে। আর আমি দেখি ঠিক, বাঙালি বিয়ের যে রিচুয়ালসগুলো এত সুন্দর মেয়েদের লাগে, এটা নিয়ে কিন্তু বিভিন্ন সমাজ মাধ্যমে অন্যান্য নন বেঙ্গলি যারা, তারা এটাকে নকল করার চেষ্টা করে, কিন্তু আমরা ওই হ্যাঁ, আমরা আর কি ব্যাপারটা এরকম হে বঙ্গ ভাণ্ডারে তবু বিভূতি পতন তা সবে আর একটা জিনিস আমার বলতে ইচ্ছে হচ্ছে, সেটা হচ্ছে কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম কোনো ওড়িশি মানে বিয়েতে না, একজন ডান্সার বা কোনো এক্সপার্ট, তিনি বলছেন যে এখনকার দিনের বাঙালি বিয়েতে আমরা দেখি মুকুট পরায়, কারণ যে মুকুটটা ওড়িশি ড্যান্সের পেছনের দিকে থাকে সেটা তো দেবদাসীদের। ওটা হচ্ছে নাচে যখন ওরা ওটা ওদের মানে জগন্নাথের সাথে তার একটা আলাদা সম্পর্ক, কানেকশন আছে। সেইটাকে আমি যদি শিল্প বলে ইমিটেট করে বিয়েতে পড়াই, এটা কিন্তু ব্যাপারটা কিন্তু যায় না কখনো না, এবং করা উচিত না। ওটা পুরোটাই দেবদাসীদের, ওটা ওড়িশি ড্যান্সের একটা আলাদা। যখন একটা মেয়ে নাচছে তখন কিন্তু সে জগন্নাথের, এটাকে মানে মেনে নিতেই হবে, মানে মানতে হবে কি, ওরা মনেও করে তাই, যেটা জগন্নাথের। তখন সে তার যে ড্রেস কোডটা রয়েছে, সেই ড্রেস কোডটাকে তো আমি বিয়েতে ইমিটেট করতে পারি না। আজকাল দেখি ছেলেদের এখন ক্ষেত্রেও মুকুটের ক্ষেত্রে দুটো মুকুট পরানো হয়, খোপার এখানে আর একটা থাকে, যদিও আগে তো ওই সোনার চিরুনি, প্রজাপতি, হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো গহনা। এখন তো ছেলেদের ক্ষেত্রেও, শুধু মেয়েদের বিয়ে বললে ভুল হবে, ছেলেদের ক্ষেত্রেও আমরা দেখি যে ধুতি পাঞ্জাবি আর সেভাবে পরা হচ্ছে না, সেটা আবার শেরওয়ানি টাইপ। এটা এগুলো আসবে যাবে নতুন করে। তবে আমাদের সংস্কৃতিকে রক্ষা করার দায়িত্ব কিন্তু, নাহলে এটা তো হারিয়ে যাবে। সেটাই, এটা হারিয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে দৈনন্দিন জীবনে আমরা সিঁদুরটা কি আমাদের অপরিহার্য? কেউ যদি সিঁদুর না পড়ে তখন তাকে সমালোচনা করা হয়, খারাপ, হ্যাঁ রে কেন সিঁদুর পড়ে না ইত্যাদি। অপরিহার্য নয়, তার সাথে কিন্তু বিবাহিত জীবনের কোনো সম্পর্ক নেই। আমি যখন নিজের স্বামীর, আমি বললাম না, দ্রৌপদী যখন যুধিষ্ঠির যখন পাশা হেরে গেলেন, তখন তিনি সিঁদুর কিন্তু কখনো তিনি পড়তেন। এটা সজ্জা, আমরা কখনো টিপ পড়ি, কখনো টিপ পড়লাম না, এরকম জিনিসটা। কিন্তু সেটাকে একটা কম্পালসারি করে এটা চাপিয়ে দেওয়াটা, এটা একটুখানি বাড়াবাড়ি। এখন তো শুধু সিঁদুরটাকে নিয়ে আমরা নানা শিল্প করি, দেখি অনেক রকম করে মানুষ সিঁদুর পড়তে পছন্দ করেন। একদম। কিন্তু আপনি যেটা বলছেন যে তার মানে সিঁদুরটা বৈদিক যুগ থেকে কোনোভাবেই ছিল না, কখনোই ছিল না। আমরা যদি পৌরাণিক সাহিত্য দেখি, যে দক্ষকন্যা সতীকে আমরা কিন্তু কখনো সিঁদুর পড়তে দেখি না, কিন্তু যখন তিনি আবার হিমালয় কন্যা পার্বতী, তখন কিন্তু তাকে আমরা দেখি তিনি সিঁদুর পড়ছেন, সীমন্তিনী। এখন মঙ্গল কাব্যের মধ্যে আমরা সিঁদুরের আধিক্য দেখি। ওই সবটাই কিন্তু মধ্যযুগে হয়েছিল, যখন বিদেশি আক্রমণে ভারতবর্ষের সংস্কৃতি, নিজস্ব সংস্কৃতি যখন হারিয়ে যেতে বসছিল, একটা চ্যালেঞ্জের মুখে এসেছিল, তখন আমাদের নিজেদের প্রোটেক্ট করার জন্য মেয়েদের কিন্তু এই ধরনের রিচুয়ালসগুলো প্রতি গুরুত্ব দেওয়া হয়েছিল বেশি। কিন্তু পরবর্তীকালে ঊনবিংশ শতাব্দীতে কিন্তু গিয়ে আমরা দেখি যে সেটাকে চাপিয়ে দেওয়া হলো কিছুটা। যেমন কৌলিন্য প্রথা, এটার কোনো ধর্মীয় ভিত্তি নেই, এটা সম্পূর্ণই সামাজিক, একদমই সামাজিক। এটাকে কিন্তু ধর্ম বলে চাপিয়ে দেওয়া হলো, এবং তার ফলে কি হলো, অকাল বৈধব্য হলো, সমাজে এলো একটা মানে সমাজে একটা কৌলিন্য প্রথা সমাজে মেয়েদের এমন একটা নিদারুণ অবস্থার সৃষ্টি করেছিল, সেই মানে বর্ণনা করা যায় না। তখনকার দিনের যে নিউজ পেপারগুলো পরবর্তীকালে আমরা দেখছি, তার ভেতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কীরকম
এরা কষ্টের জীবন ছিল তাদের। মেয়েদেরকে একেবারে শেষে মেয়েদের শেষ করে দেওয়ার থেকেও শেষ কি তারা হয়েছিল? তারা হয়নি, কারণ একটা ভেতরে ভেতরে তাদের যেটা উন্নত সেই গার্গী মৈত্রীর বৈদিক যুগের যে ধারা, সেই ধারাটা তারা কোনোদিনও ভোলেনি। না হলে কি ওই যুগেই কি করে শারদা মা আসে, ওই যুগেই বা কি করে শ্রীরামকৃষ্ণের যিনি গুরু ভৈরবী ব্রাহ্মণী হয়, আকাশ থেকে তো পড়েনি। একটা সমাজে তারা এসেছিলেন, সেই সমাজে তারা বেড়ে উঠেছিলেন। বা রানী রাসমণি, রানী রাসমণি এরা তো সেই সমাজে এসেছিলেন, এসে দাঁড়িয়েছে। করতে হয়েছিল, হ্যাঁ, যুদ্ধ করতে হয়েছিল, যুদ্ধ করতে হয়ই। নতুন বা চিরাচরিত যে ধারণা, প্রচলিত যে ধারণা, সেখান থেকে সরে আসতে গেলে তো যুদ্ধ করতেই হয়। আবার কি সত্যি মানে সত্যটাকে এস্টাবলিশ করতে গেলেও যুদ্ধ করতে হয়। সুতরাং যুদ্ধ অনিবার্য, যে দাঁড়ায় সে তাকে যুদ্ধ করতেই হয়। কিন্তু এসেছিলেন তারা, ওই যুগেই তারা এসেছিলেন। সেই জন্য সিঁদুরকে আমরা কখনো অপরিহার্য বলি না, কিন্তু আমি এ কথাও বলি না যে সকলে সিঁদুরটাকে মানে কখনোই মানে অবমাননা করে সিঁদুর দান করবেন না বা সিঁদুর কেউ পরবেন না, সেটাও বলছি না। সিঁদুরের সঙ্গে আমাদের শাক্ত সাহিত্য এবং শাক্ত পূজা খুবই নিবিড় সম্পর্ক আছে, পবিত্রতা। হ্যাঁ, কিন্তু এমন নয় যে সেটি না পড়লে আবার কেউ যদি না পড়ে, হ্যাঁ, কেউ যদি না পড়ে সে তাকে সমালোচনায় ও বিদ্ধ করবেন না, এটাই আর কি। তাহলে আসল সিঁদুর জিনিসটা কি, এটা জানলে বা আমাদের বিবাহের যে রিচুয়ালসগুলো আছে, কোনটা বৈদিক কোনটা লোকাচার, এটি জানতে পারলে আমাদেরকে গ্রহণের এবং বর্জনের দুটোরই কিন্তু সুবিধা হয় বেশি। যেটা আমার পছন্দ হয় সেটা আমি করব, কিন্তু সবটাকে বর্জন করে এগিয়ে যাব এমন নয়, বা সবটাকে সমালোচনা করব এমন নয়। আমরা অতীতটাকে জানবো এবং বর্তমানটাকে দেখব, তারপরে ভবিষ্যৎটাকে যখন আমরা নির্ণয় করব তখনই কিন্তু সঠিক নির্ণয় হবে। নইলে কিন্তু জিনিসটা যুক্তির উপর দাঁড়ায় না, একটা একপেশে হয়ে যায়। তাই তো। আমার আরেকটা প্রশ্ন, যে এই যে সিঁদুর পরার প্রচলন, এটা কি একটা সময় ছেলেরাও পরতো নাকি শুধু মেয়েরাই পরতো? আমি কোনো কোনো ট্রাইবাল বিয়েতে আছে মেয়েরাও ছেলেদের সিঁদুর দান করে। মেয়ের এবং আমাদের যে হিন্দু স্ট্রাকচারের যারা নিচের প্রান্তিক যারা, তাদেরও আছে পায়ে আলতা পরে তারা বিয়ে করতে যায় ছেলেরা। এরকম আমাদের এই অঞ্চলে, আমাদের এই নরেন্দ্রপুর, এই দক্ষিণ 24 পরগনা অঞ্চলে কিন্তু আমি দেখেছি। এটা আমার বাড়ি দুর্গাপুরে, আমি আসানসোলের দিকেও দেখেছি যে আলতা পরছে ছেলেরা। হ্যাঁ, ছেলেরা আলতা পরে কিছু কিছু আঞ্চলিক পুজোর সময় দেখেছি ছেলেরা আলতা পরে আসছে, বা বিয়ের সময়। হ্যাঁ, বিয়ের সময় ওরা খুব আলতা পরে। তো এটা তার মানে কি ছেলে মেয়ে নির্বিশেষে তখন এটা পড়া? তখন আমি বললাম না, ট্রাইবাল কালচারের সঙ্গে এটা একসাথে সংযুক্ত হয়েছে, সেই জন্যেই এই ব্যাপারটা এসেছে। এবং এখনো আমরা ওই এমন জায়গায় দেখি যেখানে কিন্তু ট্রাইবাল বেলটা খুব স্ট্রং, সেখানে আমরা কিন্তু এই জিনিসটা দেখতে। কিন্তু সাউথ ইন্ডিয়ায় আমরা দেখি যে যারা অবিবাহিত তারাও সিঁদুর পরতে পারে, মানে সিঁদুর যে কেউ পরে হঠাৎ মানে আসে। আমরা তো বহু সেলিব্রিটিকেও দেখেছি যে তাদের বিয়েই হয়নি কিন্তু তারা সিঁদুর পরে ঘোরে। তো ওদের কাছে ওই শ্রীকুল বললাম যে ললিতা সহস্রনাম, এইটি হচ্ছে তাদের কাছে, তারা প্রসাদ, সিঁদুরটাকে তারা প্রসাদী বলেই মানে, এবং সেটা কোনো পুরুষ আমাকে দিতে হবে তার সেটা মানে না। অ্যাকচুয়ালি নারী স্বাধীনতাটা কি, পুরুষ আমাকে দেবে স্বাধীনতা তারপরে আমি স্বাধীন হব, এমনটা তো নয়। আমি আমার মতো করে বেড়ে উঠবো, আমি আমার মতো করে সেজে উঠবো, এটাই হচ্ছে সত্যি সত্যি নারী স্বাধীনতা, তাই না? মানসিক স্বাধীনতা যদি না থাকলো, আমি যদি এটা না ভাবলাম যে আমি ভালোবাসবো, আমি তোমায় মন দেবো আমার ইচ্ছাতে, তুমি আমাকে মন দেবে বলে আমি তোমার জন্য ওয়েট করে থাকবো বা তোমার করুণার প্রার্থী হব, এমনটা নয়। আমাদের এখন কি হচ্ছে, আমরা এখন ওয়েস্টার্ন ড্রেস পরছি, আধুনিক কথা বলছি, আধুনিকভাবে চলতে চেষ্টা করছি, আমরা আমাদের যে ফ্যামিলি স্ট্রাকচার ভেঙে ফেলছি, কিন্তু আমাদের একজন পুরুষের উপর নির্ভরতাটা
ঠিক আছে, মানসিক নির্ভরতা, স্বাবলম্বিতাটা আসেনি। মানসিক স্বাবলম্বী না হলে তো একটা মেয়ে কখনো একা কিছু পারে এটা মেয়েরা না, বোধহয় ভাবতেই পারে না, গোটা সমাজই ভাবতে পারে না, মেয়েরা তো সমাজই ভাবতে পারে না, এবং সমাজই সমাজ ভাবতে সেই জায়গাটা দেয়ও বোধহয় না। একটা একা মেয়ের অনেক অসুবিধা, অনেক অসুবিধা। তো আমার শেষ প্রশ্ন, আমরা পডকাস্টের একেবারে শেষের দিকে এসেছি। আমাদের বহু বাংলায় গানও আছে, সিঁদুরের মাহাত্ম্য। কিন্তু রবীন্দ্রসঙ্গীত একটা বিখ্যাত আছে না, ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো, তার ওর ভেতরে একটা লাইনই আছে সিঁদুর। বা আমরা এছাড়াও অনেক গান পাই, সিঁথিরেই একটু সিঁদুর সবকিছু বদলে দিল। এই মানে সিঁদুরের টাচ, এটা কি খুব একটা মানে পবিত্র শুধু নয়, একটা মেয়েকে পুরোপুরি চেঞ্জ করে দেয়। কেননা আমরা যারা বিবাহিত, আমরা সেটা ফিল করেছি। আমি জানি না যে এটা লোকাচার বলে বা এটা আমাদের বোঝানো হয়, আমাদের শেখানো হয় বলে তা নয়, কিন্তু সিঁথিতে সিঁদুর দেয়, এটা পুরুষের হয় কিনা আমরা জানি না, কিন্তু সিঁথিতে সিঁদুর দেওয়ার ওই মুহূর্তটা, ইম্প্যাক্টটা খুব বেশি বলে এক একজনের ক্ষেত্রে খুব এটা হয় বলে। আর আমার কন্যাস্থানীয় একজনকে আমি শুনেছিলাম যে যখন আমাকে সিঁদুর পরিয়ে দিল, তখন একটা কিরম যেন শক্তি আমার ভেতরে এলো, একটা কেমন আমি নিজেই কেমন একটা বদলে গেলাম ভেতরে। তো নিশ্চয়ই সেটা হয়, ঠিক মানে এটা পুরো অন্যরকম ফিলিংস, আপনি যেমন বললেন, মানে ওই মুহূর্তটায় কিছু একটা হয়। হ্যাঁ, ওটাও হতে পারে এখন। এবং ভিতরে একটা কিন্তু কষ্টও হয়, যে মানে এই যে ছেড়ে চলে যাওয়া একটা অন্য আমি এই অনুভূতিটা বুঝতে পারবো না, কিন্তু আমি শুনেছি। বললাম কন্যাস্থানী একজন আমাকে যখনই আমাকে সিঁদুর পরানো হলো, তখন আমার মনে হলো একটা বিরাট শক্তি যেন কোথা থেকে আমার কাছে এলো, যে আমি একটা নতুন হয়ে গেলাম। এগুলো আমাদের ছোটবেলা থেকে শেখানো, সেলফ ইম্পোজ করতে করতে আমরা একটা জায়গায় ইমোশনালি ব্যাপারটাকে ধরে থাকি। কিন্তু হ্যাঁ, সিঁদুর নিশ্চয়ই পবিত্র, দেবী পূজায় একটা অপরিহার্য অঙ্গ, শাক্ত সাধনার ক্ষেত্রে এটা একটা অসম্ভব পবিত্র জিনিস। লাল রং শুদ্ধ, সবই ঠিক আছে, কিন্তু একজন সিঁদুর পরিয়ে দিল বলেই আমি জীবনের সবটুকুনি চেঞ্জ করে ফেললাম, বা আমি সব কিছু সহ্য করলাম, এটাকে আমি ঠিক যুক্তিগত আমার আমিকে হারিয়ে ফেললাম, আমার আমিটাকে হারিয়ে ফেলি আমরা, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আমার নিজের পরিচয় আছে অবশ্যই। আত্মশ্রদ্ধাটা হচ্ছে আমরা তো মানুষ, নারী হোক পুরুষ হই, সব দিক দিয়ে আমরা মানুষ। হ্যাঁ, প্রত্যেকেরই, একটি মেয়ে সে সিঁদুর পরলো, সে মনে করলো আমি একটা ভীষণ একটা ইমোশনাল হয়ে গেলাম, কিন্তু সে শ্বশুরবাড়িতে কাউকেই কিন্তু সে পছন্দ করলো না, সে পুরো বিচ্ছিন্ন হয়ে থাকলো, তাহলে তো তার সেই ইমোশনটা এলো না কখনোই। তার আসল উদ্দেশ্যটার থেকেই সে কিন্তু সরে গেল বা পারলো না পেলো না। হ্যাঁ, তাহলে তার এখানে তার সিঁদুরের কোনো মূল্য নেই। দুটি মনের মিলন হওয়াটাই বোধহয় সব থেকে, এটা সামাজিকতার ব্যাপারটা খুব বেশি রকমের, যে নিজেকে আমি ছড়িয়ে দেব মানে সন্ন্যাস যেমন একটা আশ্রম, গার্হস্থ্য তো একটা আশ্রম, এবং দুটোরই কিন্তু মূল হচ্ছে স্যাক্রিফাইস। স্যাক্রিফাইসটা যদি না থাকে, উভয় দিকেই থাকবে, দুজনের আত্মশ্রদ্ধাকে রেসপেক্ট করতে হবে। আত্মশ্রদ্ধা ছেড়ে দিয়ে যখন আমরা মানে নানা কিছুর ভেতর ঢুকে পড়ি না, তখনই আমাদের জীবনের মানেটা হারিয়ে যায়। যত সমস্যাগুলো ঘটে কিন্তু তাতেই, যে আমাদের আত্মশ্রদ্ধা থেকে আমরা দূরে চলে যাই। বিয়ে কি অপরিহার্য? মানে আগেকার দিনের কথা বলছি, আমি শেষ প্রশ্ন বলেছিলাম বটে, কিন্তু এটাই আমার মনে হয় শেষ প্রশ্ন, যে আমি অপরিহার্য তো বটেই, বৈদিক যুগের থেকে শুরু করে বৈদিক যুগেও বিবাহ ছিল, আমরা দেখছি বিবাহ তো নিশ্চয়ই ছিল, কিন্তু বিয়ে প্রথাটা শুরু হয়েছিল তখন একদম আদিম যুগে, তো বিবাহ ছিল না তখন, মাতৃতান্ত্রিক সমাজ ছিল। পরবর্তীকালে মহাভারতে আমরা পাই শ্বেতকেতু তার মা বাবা
তার সে বসেছিল, তো একজন ঋষি তার মাকে ডেকে নিয়ে যেতে, তখন তার খুব মনের মধ্যে ব্যথা পেয়েছিলেন তিনি। তো তার বাবা বলেছিলেন এটাই সামাজিক রীতি, নারী কারোর অধিকারে নেই। কিন্তু উনি তখন নিয়ম করেছিলেন যে পরিবার হবে, ওখান থেকে পরিবারের সৃষ্টি হলো, এরকম। তার আগে এর কোনো তার concept ছিল না। এটা আমরা সাহিত্যে পাচ্ছি, তার আগে না, কিন্তু ছিল না। এখনো মানে আমি এই কারণেই জিজ্ঞেস করলাম যে একটি মেয়ে সে বিয়ে করবে কি করবে না, বিশেষ করে এখন মেয়েদের বা এখন আমি শুধু মেয়েদের বলবো না, এখন সমাজের যা অবক্ষয়ও বলবো না, কিন্তু সমাজের যে ধারা চলছে তাতে অনেকেই বিয়ে করব না এটা ঠিক করছে। কিন্তু এক মানে বিয়ে করলেই মেয়ের জীবনটি বদলে যাবে, সে ধন্য হবে, এবং মেয়েটি উৎপন্নই হয়েছে, তাকে তৈরিই করা হয়েছে শুধু বিয়ে দেওয়ার জন্য। এই যে সামাজিক চিন্তা, এটা কি আমাদের শাস্ত্রে, আমাদের ধর্মে এটা না। কোথাও এসেছে? না, সেরকমটা কখনোই আসেনি। আমরা গার্গীকে দেখছি, তিনি ব্রহ্মবাদিনী, তিনি আসলে না, সত্যি কথা বলতে গেলে স্পিরিচুয়াল ইনক্লাইনেশনটা যদি না থাকে, একটা বড় আদর্শ যদি না থাকে, তাহলে প্রতিটা মানুষেরই উচিত বিবাহ করা। নইলে কিন্তু জিনিসটা মানে ব্যভিচারে পরিণত হতে পারে, জিনিসটা জীবনটা বিশৃঙ্খল হতে পারে। কেউ যদি খুব বড় একজন সায়েন্টিস্ট, সে তার নিজের গবেষণার মধ্যে ডুবে রয়েছে, সে নারী হতে পারে, পুরুষ হতে পারে, সে যদি বিয়ে করে তার হয়তো সেখান থেকে বিঘ্ন ঘটতে পারে। সুতরাং কোনো একটা কিছুর প্রতি দারুণ নিষ্ঠা যদি থাকে, সাধনা যদি, ওই কথাটাই বলছি আর কি, সাধনা যদি জীবনে থাকে, তাহলে বিবাহ না করলেও চলে। নইলে প্রত্যেকটি মানুষের বিবাহ করা উচিত। নইলে কিন্তু বিয়ে কি একটা ইনস্টিটিউশন, সেই আমাদের ভারতীয় সভ্যতায় সেই ইনস্টিটিউশনটা কি আদিম বলবো না, বৈদিক যুগ থেকেই ছিল। আদিম যুগে, বৈদিক যুগে আমরা কিছুটা পাচ্ছি, কিছুটা দেখছি যে মেয়েরা ব্রহ্মবাদিনী, তারা যারা মানে সাধিকা, তারা বিয়ে করছে না। সেই সময় যাদের স্বামী যখন মারা যাচ্ছে, সেই সময় মানে যারা বিধবা, বৈধর্ব আসছে যাদের জীবনে, তাদেরকে সমাজ কি চোখে দেখত? না, সেখানে সধবা বিধবা এসবের ছিলই না। আমরা অনেকটা জানলাম, কিন্তু অনেকটা বাকিও থেকে গেল, কারণ এই ধরনের আলোচনা মাইথোলজি বাই রেনেসা এই প্রথম হচ্ছে। কারণ যে মেয়েরা শক্তির স্বরূপ বলা হয়, যে মাতৃশক্তিকে আমরা আরাধনা করি, কিন্তু সেই মাতৃশক্তির জন্ম কেন হয়? একজন সাধারণ ঘরে একটি সাধারণ মেয়ের যখন জন্ম হয়, তার জীবনের উদ্দেশ্য কি, তার কি করা উচিত, বিয়েই কি তার শেষ পরিণতি? আর যদি সেটাও হয়, তাকে কি শিকলে বেঁধে রাখা হয়, নাকি এগুলো আমাদের ধর্মে, আমাদের শাস্ত্রে, আমাদের সামাজিকতায়, আমাদের সমাজে সব কিছুই এসেছে, বিবর্তিত হয়েছে। সুতরাং এইগুলো কতটা কি যুক্তি, কোথা থেকে এসেছে, সেগুলোই মনে হয় আজকের এই এপিসোড থেকে ক্লিয়ার করা গেল। এবং সিঁদুর আমাদের সমাজে ছিল, আছেও, কিন্তু সেটা অপরিহার্য কখনোই নয়। অতএব সিঁদুর ব্যবহার করব কি করব না, সেটা কিন্তু একটি মহিলার ওপরেই নির্ভর করে, এবং সেটার একটা অবশ্যই পবিত্রতা রয়েছে, কারণ আমরা দেবীকে তা অর্পণ করি। তাই সেটা কখনোই ত্যাগ করার কথা বলা হচ্ছে না, অবশ্যই জিনিসটি ভালো, কিন্তু সেটা নিতেই হবে এরকম রেস্ট্রিকশনসও কিন্তু আমাদের ধর্মে, আমাদের শাস্ত্রে, আমাদের সমাজে আগে কখনোই ছিল না। কিন্তু কখন থেকে এলো, সেটাই আজকে আমরা এখানে প্রচারিত করলাম, আপনাদের কাছে তুলে ধরলাম। আমার মনে হয় এর থেকে অনেকটা বিষয় পরিষ্কার হলো। এটা এক ধরনের মাইথোলজি বাই রেনেসায় একটা রেনেসাও বটে, একটা বিপ্লবও বটে, কারণ এটা সত্যি ঘটনাগুলোকে সামনে আনার, বিশেষ করে মেয়েদের জীবনের সঙ্গে এগুলো এত কানেক্টেড না, কিন্তু সত্যিটা জেনে না জেনে, অজানা রেখেই আমরা এগিয়ে চলি। তাই সিঁদুর আমাদের জীবনে আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং সিঁদুর আসলে কি, সেটাই আজকের এপিসোড থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করলেন পূর্বাদি। আমরা আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি, কিন্তু একটা কথা আপনাদের রোজই বলি, যে এটা লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। এই অনুষ্ঠান দেখার পর আমি জানি যে আপনাদের অনেক কমেন্ট আসবে, অনেক মত আসবে। আপনারা
এই যে প্ল্যাটফর্ম, সেখানে অবশ্যই আপনারা আপনাদের মতামত রাখুন, কিন্তু এই একটা কথাই আমি প্রতিদিন বলি যে কোনো ব্যক্তিগত আক্রমণ আমরা করব না, শুধু নিজেদের মতামত, কোনো প্রশ্ন এবং এই সংক্রান্ত যদি আপনাদের কোনো ইনফরমেশন থাকে নিশ্চয়ই আপনারা কমেন্ট সেকশনে দেবেন। আর এপিসোডটা কেমন লাগলো আপনারা সেটাও দিতে পারেন। আজকে একটা নতুন ধরনের এপিসোড করা এবং পূর্বাদিকে এখানে পাওয়াটা, এটা আমাদের সৌভাগ্য। তো আমার মনে হয় পূর্বাদিকে নিয়ে আমরা আগামী দিনে আরও অনেক এপিসোড করব। আপনারা যদি পূর্বাদির কাছে বিশেষ কিছু শুনতে চান, যারা পূর্বাদির লেখা পড়েন, তো আপনারা নিশ্চয়ই জানাতে পারেন। তবে একটাই অনুরোধ, যে প্রত্যেকে কিন্তু এই এপিসোডটাকে জনে জনে ছড়িয়ে দেবেন, কারণ ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে কিন্তু মহিলাদের সংখ্যা আমরা ভোটার তালিকায় দেখি অনেক বেশি, সুতরাং মেয়েদের কাছে এটা পৌঁছে যাওয়া দরকার। আর তাছাড়াও যারা যেখানে পারেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে দিন। আর একটা কথা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে এই কাজ করার উৎসাহ বাড়ে। সবাই ভালো থাকবেন। আরও একটা এপিসোড নিয়ে হাজির হয়ে যাচ্ছি খুব শিগগিরই। নমস্কার।